আরিশা রাফির সঙ্গে আসার কারণ। বোনকে বুঝিয়ে দেওরের সঙ্গে বাহিরে ঘুরতে পাঠানো। আরিশা আয়রা রুমে আর রাফি সোফায় বসে ফোন স্ক্রল করছে। আনহা শেখ কিচেনে রাফির জন্য কফি বানাচ্ছেন। আতিফ শেখ নিজের রুমে। আনহা শেখ এবং আতিফ শেখের মধ্যে মেয়েকে নিয়ে দূরত্ব সৃষ্টি হয়ে আছে। আতিফ শেখ নিজের অর্ধাঙ্গিনীর মতামতে এক হতে পারছেন না। আনহা শেখ এক প্রকার জেদি মহিলা, মুখ দিয়ে যা বের করবে ওটা করেই ছাড়বে। আনহা শেখের জেদের কারণে আয়রার ছোট্টবেলা থেকে মায়ের সঙ্গে কিছুটা দূরত্ব। রাফি ফোন স্ক্রল করতে করতে সময় দেখে নিল। সময় দেখে একবার সদর দরজার দিকে উকি দিল। ঠিক তখনই আনহা শেখ কফি নিয়ে এসে রাফির সামনে রাখতে রাখতে বললেন, তোমার কফি। জি আন্টি, ধন্যবাদ। রাফি আনহা শেখের হাত থেকে হাসি মুখে কফিটা নিয়ে নিল। আনহা শেখ রাফিকে পুনরায় বলে উঠলেন, রাফি, তুমি হঠাৎ এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে কাবিন করতে চাইছো কেন? আন্টি, আমি আয়রাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে পারবো না। শুধু কাবিন করে রাখবো, 2 বছর পরে অনুষ্ঠান করে ঘরে তুলবো। এটা না হয় বুঝলাম, কিন্তু আন্টি প্লিজ, লেট হয়ে যাচ্ছে। আয়রাকে ডেকে দেবেন? একটু ওয়েট করো, আমি দেখছি। আনহা শেখ আয়রাকে ডাকতে আয়রার রুমের দিকে গেলেন। আনহা শেখকে যেতে দেখে রাফি বুকে হাত রেখে বড় করে নিঃশ্বাস নিল। পুনরায় মুচকি হেসে কফি খেতে লাগলো। আরিশা আয়রাকে অনেক বুঝে একটা পিঙ্ক কালারের 3 পিস পরিয়ে রেডি করে দিচ্ছে। আয়রা চুপচাপ বিরক্ত মুখে বসে আছে। আনহা শেখ আয়রার রুমে এসে বললেন, আরিশা, আর কতক্ষণ লাগবে? রাফি ওয়েট করছে। হ্যাঁ, আম্মু হয়ে গেছে, চলো আয়রা। আরিশা বোনের ওড়না ঠিকঠাক করে দিচ্ছিল। মায়ের ডাকে আয়রার হাত ধরে রুমের বাহিরে বের হয়ে এলো। আয়রা নীরব চোখে ধীরে ধীরে হেঁটে আনহা শেখের দিকে তাকালো। আনহা শেখ পূর্ব থেকেই মেয়েকে লক্ষ্য করছিলেন। আয়রা পুনরায় আতিফ শেখের রুমের দিকে তাকালো। আতিফ শেখ রুমে অথচ বাহিরে এলো না। আয়রার আব্বুর প্রতি অভিমান জন্মালো। কেউ বুঝতে চায় না আয়রার মনের কথা। রাফি হাসি মুখে সোফা থেকে উঠে আয়রার সামনে এসে দাঁড়ালো। চলেন বিয়ান, আজকে আপনার সঙ্গে শহর ঘুরবো। জানি না এই সুযোগ কখনো আর মিলবে কিনা। আয়রা রাফির কথা অগ্রাহ্য করে কাউকে কিছু না বলে আগে আগে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বের হয়ে গেল। আয়রা যাওয়ার দিকে তাকিয়ে আনহা শেখ রাফিকে বলল, সাবধানে চলাফেরা করবে আয়রার। হাসি খুশি ভালো থাকার সবকিছু দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আপনার মেয়ের ভালো মন্দ সব কিছুর দায়িত্ব নিয়ে নিলাম আন্টি। আপনার মেয়েকে সুখী করতে আমাকে পড়তে হলেও ইনশাল্লাহ নির্দ্বিধায় পড়াবো নিজেকে। রাফি আয়রা যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে আনহা শেখের উদ্দেশ্যে কথাগুলো বলে আয়রার পিছু পিছু বাড়ি থেকে বের হয়ে গেল। আনহা শেখ বড় মেয়েকে কাছে পেয়ে সোফায় বসে গল্প করতে মশগুল হয়ে উঠল। এভাবে কেটে গেল কয়েক মিনিট। মা মেয়ের গল্পের মধ্যে হঠাৎ সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো আনাস। কারো পায়ের শব্দে মা মেয়ে সেদিকে তাকালো। আনহা শেখ সোফা থেকে উঠে আনাসের সামনে দাঁড়িয়ে বলল, তুমি এই বাড়িতে কেন? ফুফি, সব ভুলের শাস্তি কখনো না কখনো শেষ হয়ে যায়। আমার শাস্তি কবে শেষ হয়ে যাবে? আনাসের কণ্ঠে আতিফ শেখ এতক্ষণে রুম থেকে বের হয়ে আসলেন। আরিশা আনহা শেখ অবাক চোখে তাকালো। কি যাতা বলছো আনাস? তোমাকে কে কোন ভুলের শাস্তি দিচ্ছে? আনাস হঠাৎ আনহা শেখের হাত ধরে বলতে শুরু করলো, ফুফি, তোমার মেয়েকে আমার খুব ভালো লাগে। তোমার মেয়ের জন্য আমি আমার ভালোবাসা বুঝতে পেরেছি। ফুফি, ইরা যদি আমাকে বকা দেয় আমি মেনে নেব। ও যদি আমার থেকে দূরে যেতে চায় আমি আমার কাছে ভালোবাসা দিয়ে আটকে রাখবো। আই রিয়েলি লাভ ইরা। ফুফি প্লিজ, তোমার মেয়েকে আমায় দিয়ে দাও। আনহা শেখ আনাসের হাত থেকে নিজের হাত বের করে বললেন, আর সম্ভব না। আমি রাফিকে কথা দিয়েছি, আয়রা মির্জা বাড়ির বউ হবে। তোমার মেয়ে এই বিয়েতে রাজি না ফুফি, তুমি জোর করতে পারো না। তোমাকে কি বলেছে আমার মেয়ে রাজি না? আমার মেয়ে রাজি। তুমি শুধু শুধু ঝামেলা করছো আনাস। আমি ইরার মুখে শুনবো। ইরা, এই ইরা, বাইরে আয়। আমি তোর মুখে শুনে তবে বিশ্বাস করব। কই তুই? বাইরে আয় ইরা। আনাস এলোমেলো পায়ে আয়রা রুমের দিকে তাকিয়ে আয়রাকে ডাকতে লাগলো। আনহা শেখ কঠিন চোখে কঠোর হয়ে আনাসকে দেখছেন। আরিশা আনাসের কাছে এসে বলল, ভাইয়া, আয়রা বাড়িতে নেই। আয়রার রাফি ঘুরতে বের হয়েছে। আনাস আয়রার রুম থেকে চোখ ফিরিয়ে অবিশ্বাস্য চোখে আরিশার দিকে তাকালো। মুখে হাসি টেনে পুনরায় আরিশাকে বলল, আমার সঙ্গে মজা করছিস? বিয়ে হয়ে গেছে ভেবে নিজেকে একদম বড় ভেবে নিয়েছিস? বলে যাস না আমি তোর বড় ভাই। কথাটা বলে আনাস পুনরায় আয়রাকে ডাকতে লাগলো।
এরা রুম থেকে বের হ বলছে। আমার কথা তোর কানে যাচ্ছে না? আমি যদি রুমে যাই তোর জন্য ভালো হবে না বলে দিলাম। ভাইয়া, আমি মজা করছি না। কিছুক্ষণ আগে ওরা দুজন বাড়ি থেকে বের হয়ে গেল। আনাস এবার আনহা শেখের দিকে চোখ রাখলো। আনহা শেখ আগের নাই কঠিন চোখে আনাসকে দেখছে। আনাস তাচ্ছিল্য হেসে বলে উঠল, ফুফি তুমি বড্ড জেদি। আমার বাবা বরাবর এতটা জেদ করে না যতটা তুমি করো। তুমি তোমার জেদ নিয়ে আসো, একবার মেয়ে আর বাতিজাকে নিয়ে ভাবছো না। তোমার জেদটাকে প্রাধান্য দিচ্ছ। তুমি হয়তো ভুলে গেছো আমার শরীরে তোমার রক্ত বয়ে চলছে। আমিও আজকে এখান থেকে তোমার মেয়েকে আমার নামে না করে এক পাও নড়ব না। আনাস জায়গায় দাঁড়িয়ে রইল। আনহা শেখ কথা বললেন না, চুপচাপ নীরবতায় কেটে গেল প্রায় 15 মিনিট। কারো মুখে কথা নেই। কেউ কঠোর তো কেউ জীবনী হিসাব নিকাশ মেলানোয় ব্যস্ত, তো কেউ মেয়ের আগামী দিনগুলো কল্পনা করছে। আরিশা আনহা শেখের কাছে গিয়ে নরম সুরে বলল, আম্মু প্লিজ, নিজের জেদ ছেড়ে দাও। এখানে আমার বোনের ভবিষ্যৎ নির্ভর করছে। আনাজ ভাইয়া নিজের ভুল বুঝতে পেরেছে, আয়রাকে ভালোবাসে। এখন তো সব কিছু ভুলে গিয়ে মেনে নাও প্লিজ। আনহা শেখ এখনও কথা বললেন না, চুপচাপ নিজের রুমে চলে গেলেন। আরিশা আনহা শেখকে বোঝাতে বোঝাতে পিছু নিল। আনাস আনহা শেখের যাওয়ার দিকে হতাশ চোখে তাকালো। আতিফ শেখ এতক্ষণে নিজের জায়গা থেকে নড়লেন। আনহা শেখের যাওয়ার দিকে তাকিয়ে মলিন হেসে আনাসের কাছে এসে দাঁড়ালো। চলো মসজিদে যাওয়া যাক, আজান পড়বে এখন। ফুফা আমি আয়রার সঙ্গে সরাসরি কথা বলবো, তবেই এই বাড়ি ছাড়বো। আনাসের কথায় আতিফ শেখ মুচকি হাসলেন। আয়রা কখন ফিরবে জানি না, চলো নামাজ শেষ আয়রার সঙ্গে কথা বলবো। আমি আমার মেয়ের ইচ্ছেতে চলবো। আমার মেয়ে যদি তোমাকে চায় তাহলে আজকেই তোমাদের কাবিন করিয়ে রাখবো। আনাস হঠাৎ আতিফ শেখকে জড়িয়ে ধরল। আতিফ শেখ আহাম্মক হয়ে গেলেন। আনাস খুশিতে আতিফ শেখকে জড়িয়ে ধরে হেসে বলে উঠল, ফুফা আমার বিশ্বাস আমার ইরা আমাকে চাইবে, আমাকে আর ফেরাতে পারবে না। সময়টা 1:23 ঘরে। আয়রা রাফি শেখ বাড়িতে ফিরল মাত্র। রাফি আয়রাকে বাড়িতে রেখে আনহা শেখ আর আরিশার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল শেখ বাড়ি থেকে। আরিশা শেখ বাড়িতে থেকে গেল। রাতে আমান শেখ বাড়িতে আসবে। আতিফ শেখ আনাসকে নিয়ে মসজিদে নামাজে। আয়রা চুপচাপ নিজের রুমে পা বাড়াতে আনহা শেখ মেয়েকে পিছু ডাকলেন। আয়রা, দাঁড়াও। আয়রা মায়ের ডাকে চুপচাপ জায়গায় দাঁড়িয়ে গেল। আনহা শেখ আয়রার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি আজকে রুম থেকে বের হবে না, তোমার রুমে খাবার পাঠিয়ে দিব। আয়রা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। আরিশা বোনের হয়ে বলল, আমার বোন রুম থেকে বের হয় না, তুমি খুব ভালোভাবে জানো আম্মু। ইভেন তুমি আয়রাকে রুম থেকে না বের হওয়ার জন্য বকা পর্যন্ত দিয়েছো। হ্যাঁ আমি জানি আয়রা রুম থেকে বের হবে না। আমি আনাসের সামনে দাঁড়াতে বারণ করেছি। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? বিরক্ত হয়ে উঠেছি আম্মু, তোমার জেদের কাছে বিরক্ত হয়ে উঠেছি। চল বোন। আরিশা আনহা শেখের সঙ্গে তর্ক করে আয়রার হাত ধরে রুমে চলে গেল। আনহা শেখ মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছু মুহূর্ত, পুনরায় নিজের রুমে চলে গেল। আরিশা আয়রাকে নিয়ে রুমে চলে গেল। আয়রাকে জড়িয়ে ধরে বলে উঠল, তুই আম্মুর কথা বাদ দে। শোন, আব্বু তোর চাওয়াতে আটকে আছে। আনাস ভাইয়া তোকে সত্যি সত্যি ভালোবাসে রে। আমার শ্বশুরবাড়ির কথা তোকে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নেব। রাফি খুব ভালো ছেলে, ও সহজে বুঝবে সব কিছু। রাফিকে নিয়ে তোকে ভাবতে হবে না। তুই আনাস ভাইয়াকে আর ফিরিয়ে দিস না বোন। আপু, আমি বেহায়া, আমার মায়া ফুরায় না কেন? মায়া ফুরানোর জিনিস না বোন, মায়া জীবনটা শেষ করার অস্ত্র। তাহলে আম্মু আমাকে মায়া করে না কেন? আরিশা আয়রাকে ছেড়ে দিয়ে আয়রার মুখের দিকে তাকালো। আয়রা নিশ্চুপ ভঙ্গিমায় মেঝের দিকে তাকিয়ে আছে। আরিশা আয়রার মুখটা দুহাতের মুঠোয় নিয়ে বলল, আম্মু বরাবরই জেদি। আনাস ভাইয়ের কথাটা আম্মুর ইগোতে লেগেছে, এজন্য মানতে চাইছে না। তুই আম্মুর কথা না ভেবে নিজেকে নিয়ে ভাব। আম্মু একদিন না একদিন ঠিক মেনে নেবে। কিন্তু মায়া শেষ হওয়ার অস্ত্র, তাই না? আমি শেষ হয়ে যাব বলে আম্মু আমাকে মায়া করে না, কিন্তু আম্মু তো আম্মুর জেদ নিয়ে শেষ করে দিচ্ছে আমাকে। কে বলছে আম্মু তোকে মায়া করে না? আম্মু তোকে ভালোবাসে। ভালোবাসলে আমার প্রতি এতটা কঠোর হতে পারতো না আপু। ভালোবাসে বলেই এতটা কঠোর। দুবোন চুপচাপ নীরবতা পালন করলো। আরিশা আয়রার জন্য খাবার আনতে রুম থেকে বের হয়ে এলো। আয়রা বিছানায় বসতে হঠাৎ আনাসের কণ্ঠ ভেসে এলো, ইরা রুম থেকে বের হয়ে আয়,
তোর সঙ্গে আমার কথা আছে। আনাসের কণ্ঠ কানে পড়তে আয়রা বিছানা থেকে মেঝেতে নেমে দাঁড়ালো। আরিশা আনাসের আতিফ শেখে ড্রয়িং রুমে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় আয়রা রুমে এলো। আয়রাকে মুখে আঘাত রেখে পুরো রুম জুড়ে পায়চারি করতে দেখে বলল, আনাস ভাইয়া তোকে ডাকছে। আনাস ভাইয়ার পাশে আব্বু আছে, যা কথা বল। আম্মু, আম্মুর কথা ভাবতে হবে না তোকে। ইরা 2 সেকেন্ডের ভেতর রুম থেকে বের না হয়ে এলে আমি রুমের ভিতরে চলে আসব। আরে সাব্বাস, এই না হলে পুরুষ মানুষের কথা। আতিফ শেখ আনাসের ঘাড়ে হাত রেখে বলল কথাটা। আনাস হাসি মুখে আতিফ শেখের দিকে তাকাতেই আয়রা রুম থেকে দ্রুত পায়ে বের হয়ে এসে আনাসের এক হাতে ধরে বাড়ির বাহিরে নিয়ে গেল। আয়রার পিছু পিছু আরিশা ড্রয়িং রুমে এসে আতিফ শেখের পাশে দাঁড়িয়ে বাহিরে উকি দিতে লাগলো। আয়রা বাহিরে এসে আনাসের হাত ছেড়ে দিয়ে বলল, হিরো সাজতে এসেছেন? বাড়ির ভিতরে এভাবে চিল্লাচ্ছেন কেন? তুই আমার ডাকে রুম থেকে বের হচ্ছিস না এর জন্য? আপনার ডাকে আমাকে বের হতে হবে কেন? ভালোবাসিস এজন্য? আমি আপনাকে আর ভালোবাসি না। আনাস আয়রার কাছাকাছি এসে আয়রার থুতনিতে আঙুল দিয়ে হাসি মুখে আয়রার নিচু মাথা নিজের মুখোমুখি করে বলল, মিথ্যা বলছিস তুই। তোর চোখ বলছে তুই এখন আমাকে ভালোবাসিস। এখান থেকে চলে যান আনাস ভাই, প্লিজ। চলে যাব, আগে বল ভালোবাসিস আমায়? আয়রা কথা বলল না, মুখ ঘুরিয়ে অন্যদিকে রাখলো। আনাস আয়রাকে উত্তর করতে না দেখে পুনরায় বলে উঠল, আমি তোকে অনেক ভালোবাসি ইরা, বিয়ে করবি আমায়? প্রেম ভালোবাসা এগুলো আমার উপন্যাসে মানায়, আপনার জীবনের না। আমি আমার জীবনকে মানাতে বাধ্য করেছি শুধুমাত্র তোর কারণে। আয়রা আনাসের দিকে তাকালো, আপনা আপনি চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। আনাস আয়রার দুহাত ধরে বলতে লাগলো, আমি এতটাই বা কি ভুল করে ফেলেছি? দেরি করে অনুভূতি বুঝতে পাওয়াটা কি আমার অপরাধ বল? আমার তোর জন্য বুকে ব্যথা হয় না। আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না। বাবা আমাকে অফিসে কাজে বাহানা দিয়ে ব্যস্ত রাখে। ফুফির সঙ্গে কথা বলতে চাইলে ফুফি আমার থেকে দূরত্ব বজায় রাখে। তোকে বোঝাতে বোঝাতে আমি হয়রান হয়ে যাচ্ছি। আমি তো মানুষ বল। দুজনের কথোপকথনের মধ্যে হঠাৎ বাড়ির ভেতর থেকে আনহা শেখের রাগী চেহারায় বের হয়ে আসতে দেখা গেল। আনহা শেখের পিছনে আতিফ শেখ আর আরিশা এসে দাঁড়ালো। আনহা শেখে সেই আয়রাকে থাপ্পড় দিলেন। সবাই বেশ চমকে উঠল এতে। আনাস আর আতিফ শেখ নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে আনহা শেখের দিকে। আরিশা বোনকে আগলিয়ে নিয়ে বলল, আম্মু, তুমি আমাদের রাগ আয়রার উপরে কেন ছাড়ছো? আমি আর আব্বু আয়রাকে আনাস ভাইয়ার সঙ্গে আলাদা কথা বলতে পাঠিয়েছি। তোমার যদি থাপ্পড় দেওয়ারই ছিল আমাকে দিতে। এখানে কোনো সিনেমা চলছে না। এখানে শেখ বাড়ি তালুকদার বাড়ি, দুই বাড়ির মান সম্মান জড়িয়ে আছে, সঙ্গে আমার দুই মেয়ের ভবিষ্যৎ। রাস্তায় দাঁড়িয়ে বেপরোয়াগিরি করেছে মানুষজন এগুলো নিয়ে 2 দিন পরে হাসাহাসি করবে, তখন কি বলবে? আনাসের ফর্সা চোখের পাতাগুলো লাল হয়ে গেল মুহূর্তেই। মুখে রাগ ফুটে উঠল। আনহা শেখের কথায় হাত মুষ্টিবদ্ধ করে এক নজর আয়রার কান্না ভেজা মুখের দিকে তাকালো। সেদিকে তাকিয়ে মুখে ক্ষোভ নিয়ে আনহা শেখের কথাই বলে উঠল, ফুফি তুমি তোমার সমাজ ইগো জেদ নিয়ে থাকো। আজকে পর থেকে আয়রার আশেপাশে আমাকে আর দেখতে পাবে না। তুমি ওর বিয়ে দেবে তাই না? দাও বিয়ে। আমি দূর থেকে আমাকে বিনা তোমার মেয়ের সুখী সংসার দেখতে চাই। সুখে রাখো তোমার মেয়েকে। আনাস বড় বড় পা ফেলে চলে গেল। আয়রা আনাসের যাওয়ার পথে চেয়ে থেকে কান্না করতে করতে বাড়ির ভেতরে দৌড়ে চলে গেল। আতিফ শেখ এতক্ষণে কথা বলে উঠলেন, তুমি আজকে তোমার সীমা অতিক্রম করেছো। এটাও আমার কারণে। প্রথম থেকে যদি আমার মেয়ের বিষয়ে তোমাকে কথা বলতে না দিতাম, তাহলে আজকে আমার মেয়েকে থাপ্পড় দেওয়ার মতো দুঃসাহস হতো না তোমার। আজকে একটা কথা মাথায় গেঁথে রাখো, আমার মেয়ে কোনো প্রকার ক্ষতি যদি হয়ে যায়, তাহলে তোমার আমার সংসার এখানেই সমাপ্ত। আতিফ শেখ বাড়ির ভেতরে চলে গেলেন। আরিশা তার ছিল সুরে বলে উঠল, তোমার জেদের কারণে তুমি তোমার নিজের হাতে বড় করা দুজনকে মেরে ফেললে। 2 দিন পরে যখন বুঝতে পারবে তুমি তোমার জেদ ইগো সমাজের জন্য 3-3টে জীবন নষ্ট করছো, সেদিন নিজেকে ক্ষমা করতে পারবে তো আম্মু? আনহা শেখ চুপচাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকলেন। আরিশা বাড়ির ভেতরে চলে গেল। আয়রা রুমে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। আজকে আর মানুষের কথার ভয়ে মুখে কাপড় গুজে কান্না করতে হলো না। রুমের মেঝেতে বসে কান্না করতে করতে ভাঙা ভাঙা গলায় বলে উঠল, কেন আম্মু, কেন?
তুমি কি তোমার মেয়ের চাওয়া পাওয়াগুলো দেখতে পারছো না? আমার আনাস ভাইকে ছাড়া কাউকে চাই না, কাউকে না। তোমার জেদের কাছে তোমার মেয়ে শেষ হয়ে যাচ্ছে আম্মু। ড্রয়িং রুমে আতিফ শেখ মেয়ের চিৎকার দিয়ে কান্না করে বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। আমি আনাস ভাইকে ছাড়া মরে যাব আম্মু। আনহা শেখ চুপচাপ বাড়ির ভেতরে আসতে মেয়ের শেষের কথাটা শুনতে পেল। ব্যস্ত পায়ে আয়রা রুমে যেতে নেবে আতিফ শেখ আটকালেন। আমার মেয়েকে একা ছেড়ে দাও, আমার মেয়ের আশেপাশে যেন তোমাকে না দেখি। আনহা শেখ থেমে গেলেন, অবাক চোখে তাকালেন আতিফ শেখের দিকে। আজকেই প্রথমবার আতিফ শেখকে এতটা কঠিন এবং রাগী হতে দেখছে আনহা শেখ। আতিফ শেখ ব্যস্ত পায়ে বাড়ির বাহিরে যেতে নিলে আরিশা পিছু ডাকলো। আব্বু, আপনি কই যান? তালুকদার বাড়িতে। আতিফ শেখ ব্যস্ত পায়ে বেরিয়ে গেলেন। আরিশা আয়রার জন্য খাবার প্লেট সাজাতে গেল। ড্রয়িং রুমে আনহা শেখ সোফাতে ফাঁকা চোখে ফুলদানির দিকে তাকিয়ে থেকে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলো। আনাস বাড়িতে ফিরে কাউকে কিছু না বলে নিজের রুমে এসে দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। শুক্রবার বিধায় আহাদ তালুকদার আন্নান তালুকদার বাড়িতে ছিল। আনাসকে সবার সামনে এলোমেলো হাতে পায়ে বড় বড় পা ফেলে নিজের রুমে যেতে দেখে বাড়ির সবাই বেশ অবাক হয়ে তাকালো। আরাত রশ্মিকে সঙ্গে নিয়ে প্রায় 1 ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়েছে। রশ্মি প্রথমে রুম থেকে বের হতে চাইছিল না। রাহিমা সুলতানার বকবকানিতেই রশ্মি আরাতের সঙ্গে বের হতে বাধ্য হয়েছে। আরাত স্কুটিতে রশ্মিকে নিয়ে আগের আড্ডা দেওয়ার জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছে। প্রায় কয়েক মাস পরে রশ্মি রাত আগের নেই ঘুরতে বের হয়েছে। আরাতের চোখে মুখে খুশির আভা, রশ্মির মুখে বিষণ্ণতা। দুজন ঘোরাঘুরি শেষে স্কুটি এসে থামলো একটা পার্কের সামনে। রশ্মি স্কুটি থেকে নেমে আশেপাশে তাকালো। আরাত রশ্মির কাছে নিজের ফোনটা দিয়ে স্কুটি পার্ক করতে সাইডে গেল। রশ্মি আশেপাশে তাকিয়ে দেখার মধ্যে হঠাৎ কেউ একজন রশ্মির মাথায় গাঁটটা মারল। রশ্মি ভ্রুকুচকে মানুষটাকে দেখতে মাথাটা ঘোরাতেই হাই, অদ্ভুত মেয়ে। রশ্মি মাথাটা ঘোরাতে মাহিরের বুকের মধ্যে হার্টবিটগুলো ধিক ধিক শব্দ করতে লাগলো। চোখে মুখে মুগ্ধতা, মনের মধ্যে কিছু খুঁজে পাওয়ার খুশি, সব মিলিয়ে ঘোরের মধ্যে মাহির রশ্মিকে মুগ্ধ চোখে পর করতে লাগলো। আজকে আর চোখে কাজল নেই, মুখটা কেমন শুকনো শুকনো লাগছে মাহিরের কাছে। রশ্মি কিছু ফিরে একটা শ্যামবর্ণ ছেলেকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা পিছুপা হয়ে দাঁড়ালো। আর তো স্কুটি পার করে এসে মাহিরকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলে উঠল, আমি ফিরে আসার আগেই দুজনে দেখা হয়ে গেল। রশ্মি মাহির দুজনে আরাতের দিকে তাকালো। আরাত দুজনের পরিচয় করিয়ে দিতে আরাত রশ্মির হাতে হাত রেখে বলল, মাহির, আপনাকে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা। ও আমার বেস্ট ফ্রেন্ড হৃদিতা জাহান রশনি, বাট সবাই রশনি বলে ডাকে, আপনিও রশনি বলে ডাকতে পারেন। মাহির আরাতের কথায় ছোট্ট করে একটা হাসি উপহার দিল। আরাত পুনরায় রশ্মিকে বলতে লাগলো, তোকে ফোনে মাহিরের কথা বলেছিলাম না, এটাই সে মাহির। কেমন বলতো, আমাদের জুটিটা বেস্ট হবে, তাই না? আরাত রশ্মির হাত ছেড়ে দিয়ে মাহিরের পাশাপাশি দাঁড়িয়ে জানতে চাইল। মাহির রশ্মির দিকে এখনো মুগ্ধ চোখে তাকিয়েছে। রশ্মি চোখ তুলে দুজনকে দেখতে মাহিরের চোখে চোখ পড়ল। মাহিরকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ পুনরায় নামিয়ে ছোট্ট করে বলল, সুন্দর। সুন্দর হতেই হবে, আফটার অল আমার ভালোবাসা। আরাত হাসি মুখে বলল কথাটা। রশ্মি মাহিরের দিকে এক নজর তাকিয়ে পুনরায় অন্যদিকে তাকালো। আরাত মাহিরকে বলল, কি হয়েছে, আপনি কথা বলছেন না কেন? বলছি তো, চলো টেবিলে বসে কিছু অর্ডার দেওয়া যাক। চল রশনি। আরাত রশ্মির হাত ধরে সামনে এগোলো। মাহির রশ্মির রাতের পেছনে আসতে আসতে রশ্মির দিকে তাকিয়ে মাথা চুলকে একটা মুচকি হাসি দিয়ে টেবিলের দিকে এগোলো। শুক্রবার জন্য আজকে মানুষের ভিড় বেশি না, অনেক দোকান বসেছে। আরাত মাহিরের সঙ্গে দেখা করতে আরাতের ফোনের লোকেশন দিয়েছে। সঙ্গে বলেছিল আজকে একজনের সঙ্গে দেখা করাবে। মাহির আরাতের ফোনের লোকেশন অনুযায়ী বাইক নিয়ে পার্কে এসে বাইকটা পার্কের বাহিরে পার্ক করে এসে ফোনের লোকেশন মতো এসে দেখে একটা কালো থ্রি পিস পরিহিতা মেয়েকে দাঁড়িয়ে থাকতে। পেছন থেকে আরাত ভেবে মাহির মাথায় গাঁটটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন মাহিরের দুনিয়া ঘুরে গেল। এতক্ষণ 3 জনের জন্য অর্ডার দেওয়া ফুচকা, বটভাজা, ভুট্টা পোড়ার সঙ্গে গরম গরম ভাপা পিঠা চলে এসেছে। ভাজা পোড়া রশ্মি রাতের জন্য, ভাপা পিঠা মাহিরের জন্য। আড্ডায় ভাজা পোড়া না থাকলে জমে না। আড্ডা জমানোর আগে আরাতের ফোনটা শব্দ করে বেজে উঠল। আরাত ফোনটা হাতে নিতেই দেখে রাফির ফোন। আরাত রশ্মি আর মাহিরকে এক নজর দেখে নিল। দুজনেই আরাতের দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকালো। আরাত চেয়ার থেকে উঠতে উঠতে দুজনের উদ্দেশ্যেই বলল, বাড়ি থেকে ফোন এসছে, 1 মিনিট, আমি কথা বলে আসতেছি। আরাত দুজনের থেকে কিছুটা দূরে এসে রাফির ফোন রিসিভ করলো। হ্যাঁ ভাইয়া, আজকের আপডেট কিছু।
আরাত পুরো কথা শেষ করতে পারলো না, তার আগেই ফোনের ওপাশ থেকে রাফি ব্যস্ত গলায় বলে উঠল, আরাত, জলদি হাসপাতালে